সেনাপতি, সেনাপতি, যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নাও। যেখান থেকে পারো হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত হাতি, ঘোড়া, অস্ত্র এগুলো নিয়ে সৈন্যদের যুদ্ধের মহড়া দাও। কিন্তু মহারাজ, আমাদের তো এত বেশি সৈনিক নেই। মূর্খ কোথাকার! যেভাবে পারো সৈন্য জোগাড় করো। এবারের জয় নিশ্চিত আমাদেরই হবে। যাত্রাপালা শেষ হতে বেশ অনেকটা রাত হয়ে যায়। হাড় কাঁপানো শীতের রাতে রাস্তাঘাট একেবারেই নির্জন। তাই এখন আর কোনো ভ্যান গাড়ি পাওয়া যাবে না। আমি আর আমার বন্ধু দুজনে পায়ে হেঁটেই রওনা দিলাম। গিরে, কেমন লাগলো যাত্রাপালা? আসলে এই প্রথম কোনো যাত্রাপালা দেখলাম। অবশ্য আগে গ্রামে আসা হয়নি কখনো, তাই যাত্রাপালা কখনো দেখাও হয়নি। তোকে কতবার আমি বলেছি চল আমাদের গ্রাম থেকে ঘুরে আসবি, কিন্তু তুই তো আমার কথাই শুনতে চাস না। অবশেষে তাহলে তোকে আনতে পারলাম, কি বল? তবে এখন আসার পর সত্যি আফসোস হচ্ছে, বুঝলি? আফসোস হচ্ছে কেন? ভাবছি কেন যে আগে এলাম না। তাই বল। সত্যি যে কখনো গ্রামে আসিনি সে সরল জীবন যাপনের আসল স্বাদ কখনোই বুঝতে পারবে না। হাঁটতে হাঁটতে আমরা বাড়ির প্রায় কাছাকাছি চলে আসলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম দূরে ঝোপের মধ্য থেকে যেন কে দাঁড়িয়ে আছে। ভালো করে তাকাতেই বুঝতে পারলাম কুয়াশার চাদর ভেদ করে একজন নারীর অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন সে অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছে। এই চঞ্চল, শোন, ওই দেখ, ওই গাছপালার মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে না? কি বলিস? ওদিকটাই তো সেই পুকুরটা। কোন পুকুর? তাকাস না ওদিকে, তাকাস না। পা চালা, দ্রুত পা চালা, বাড়ি গিয়ে তোকে সব বলবো। জানি না ঠিক কি কারণে চঞ্চল খুব ভয় পেয়ে গেল। দ্রুত আমাকে ওখান থেকে নিয়ে আসলো। বাড়ি আসার পর ঘরে গিয়ে সব কিছু জানতে চাইলাম। আচ্ছা, কি হয়েছে ওখানে বলতো? ওভাবে তুই আমাকে এত দ্রুত নিয়ে আসলি কেন? শোন জহির, তুই তো শহরের মানুষ, এসব কথা হয়তো বিশ্বাস করবি না, তারপরেও বলি। আসলে ওই জায়গাটি অভিশপ্ত। ওখানে একটি পুকুর আছে। যাই হোক, রাতের বেলায় এখন আর এসব নিয়ে ভাবিস না তো। রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়। তখন আমি আর কিছু না বললেও পুকুরটির বিষয়ে আমি ভাবতে লাগলাম, যেন আমার মাথা থেকে এটা বের হচ্ছেই না। পরদিন সকালে চঞ্চল যখন আমাকে ডাকতে আসলো, কই রে জহির, চল যাই, বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ চল। রাতে তোর ঘুম ভালো হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, তা হয়েছে। তা বাড়িতে এত লোক কি করছে রে সবাই? তোর জন্য পিঠা বানাচ্ছে। পাশের গ্রাম থেকে আমার মামিও এসেছে। আজ খুব ভালো ভালো খাবারের আয়োজন হবে, বুঝলি? শীতের দুপুরে খাবারের মেনুটা একেবারে জমে যাবে। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বল না, কি হয়েছে বল। বলছি, আমাকে সেই পুকুরটার কাছে নিয়ে যাবি? কি বলিস, পাগল হয়ে গেলি নাকি? তোকে না আমি কাল বললাম জায়গাটা ভালো না? তুই এখনো ভুলিসনি ব্যাপারটা? না মানে, এখন দিনের বেলা তো আর কোনো সমস্যা হবে না আশা করি। এমনি শুধু দেখেই চলে আসতাম। তা ঠিক আছে, তবে কেউ জানলে খুব রাগ করবে, জানিস? আরে কেউ রাগ করবে না, কেউ জানবেই না। দুজনে গিয়ে শুধু চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার কথা শুনবি বলে তো মনে হয় না। চল, তোকে বরং ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু কিন্তু ওখানে যাওয়ার কথা কিন্তু কাউকে বলবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তুই। পুকুরের আশেপাশে
বেশ অনেকটা জায়গা জুড়ে বন জঙ্গল আর ঝোপঝাড়ে ঘিরে ফেলেছে। অনেকদিন এ পথে কারও যাতায়াত নেই, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। একটু দেখে পা চালাস, আশেপাশে অনেক বুনো কাটা গাছ আছে। ও আচ্ছা, এই তাহলে সেই পুকুর। হ্যাঁ, এখানে এক সময় মানুষের খুব যাতায়াত ছিল জানিস। এই পুকুরটিও গ্রামে সবাই ব্যবহার করত। ওই যে পুকুর পাড়ে একটা নারিকেল গাছ দেখতে পাচ্ছিস, ওখানে অর্ধেকটা পুকুর থাকার কারণে এই পুকুরকে সবাই নারিকেল পুকুর বলেও ডাকত। কিন্তু এখন তো ভয়ে মানুষ সন্ধ্যার পরে এই পাশের রাস্তা দিয়েও যেতে সাহস পায় না। বুঝলাম, জায়গাটা খুবই গা ছমছমে। কিন্তু কি হয়েছিল এখানে যে জন্য সবাই আসতে এতটা ভয় পায়? তা অনেক আগের কথা, তখন আমি খুবই ছোট ছিলাম। শুনেছি এই পুকুরে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। তারপর থেকেই এই সমস্যা। লোকে বলে ওই মেয়েটির আত্মাই নাকি এখানে ঘুরে বেড়ায়। তবে এখনো পর্যন্ত অনেকে ওই মেয়েটির আত্মাকে দেখলেও কখনো কারো ক্ষতি করেনি। সে কি জানি, হয়তো কোনো কারণে মেয়েটির আত্মা এখনো ওখানে কি কারণে বন্দী আছে। আচ্ছা, চল তাহলে ফিরে যাই, এখানে থেকে আর কোনো লাভ নেই। হ্যাঁ, সেটাই ভালো। চল, কেউ দেখে ফেললে আবার সমস্যা হতে পারে। চল চল চল, বাড়ি ফিরে যাই। চঞ্চল যতই বলুক না কেন, আমার কৌতূহলের কারণে কোনোভাবে এই বিষয়টি আমি ভুলে যেতে পারলাম না। সেদিন রাতে আমি ঠিক করলাম এই পুকুর পাড়ে আসব। ভূতাত্মা এগুলোর উপরে আমার কখনোই বিশ্বাস ছিল না। যদি সত্যি এগুলো থাকে তাহলে আমি দেখতে চাই। জীবনে একবার হলেও এমন কঠিন সত্যের মুখোমুখি হওয়াটা আমার অনেক জরুরি। সেদিন রাতে সবাই ঘুমানোর পর আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে আসলাম। সাথে টর্চ নিয়ে রওনা হলাম সেই নারিকেল পুকুরের দিকে। চারিদিকে জমাট বাঁধা কুয়াশা যেন আর পথকেই আটকে রেখেছে। আশেপাশের নিস্তব্ধ প্রকৃতি আমাকে আসন্ন বিপদের জানান দিচ্ছে। ধীরে ধীরে আমি ওই পুকুরের কাছে গিয়ে পৌঁছালাম। চারদিকে ভালো করে টর্চের আলো দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কেউ নেই। আশেপাশে কেবল ঝিঝি পোকা এবং দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কই, এখানে তো কিছুই নেই। সেদিন রাতে অন্ধকারে হয়তো মনের ভুলে কিছু দেখে ফেলেছিলাম। যাক, ফিরে যাই তাহলে। পিছনে ফিরে চলে আসছিলাম, ঠিক তখনই পুকুরের দিক থেকে একটি মেয়ের হাসির শব্দ শুনতে পেলাম। কে কে হাসলো? পিছনে তাকাতেই দেখলাম নারিকেল গাছটির উপরে একটি মেয়ে বসে পা দোলাচ্ছে। অপলক দৃষ্টিতে হতবাক হয়ে আমি তাকিয়ে রইলাম। কি করে সম্ভব? কে আপনি? ওখানে কি করছেন? এদিকে আসবেন না, চলে যান আপনি। মেয়েটি আমার দিকে ফিরে তাকালো। মেয়েটির ভয়ানক দৃষ্টি যেন আমাকে এখান থেকে চলে যেতে বলছে। কে আপনি? বললাম না চলে যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তার দুটো চোখ আগুনের মতো জ্বলছে। আমি আর ওখানে স্থির থাকতে পারলাম না, দ্রুত পা চালাতে লাগলাম। কয়েকবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম
মেয়েটি ওই নারিকেল গাছের উপরেই একইভাবে বসে আছে। তবে সে আমার বিন্দুমাত্র ক্ষতি করল না। বুঝতে পারলাম হয়তো মেয়েটির আত্মা কোনোভাবে বন্দী হয়ে আছে, তাই সে কাউকে এখানে সাহায্যও করতে পারছে না। গতরাতের ঘটনাটি আমি কাউকেই বলিনি, তবে আমাকে যেভাবেই হোক মেয়েটির ব্যাপারে জানতেই হবে। আচ্ছা চঞ্চল, এমন কি কেউ আছে যে ওই নারিকেল পুকুরের মেয়েটির ব্যাপারে কিছু বলতে পারবে? তুই এখনো ওটা নিয়ে পড়ে আছিস? হ্যাঁ, একজন জানে। আমাদের গ্রামে দোকানদার মোল্লার দুঃসম্পর্কের আত্মীয় ছিল ওই মেয়েটি। উনি সবই জানে। চল, ওনার দোকান থেকে বরং এক কাপ চা খেয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। তারপর আমি আর চঞ্চল মোল্লার দোকানে চা খেতে গেলাম। কেমন আছো কাকু? তা বাবা, ভালোই আছি। এই ছেলেটি কি হয় তোমার? ও আমার বন্ধু, শহর থেকে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, বসো, আমি চা করে দিচ্ছি তোমাদের। আচ্ছা কাকু, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না, কি হয়েছে বলো। এই গ্রামে আসার পর চঞ্চলের মুখে ওই নারিকেল পুকুরের ঘটনাটা শুনেছিলাম। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আপনি কি আমাকে বলতে পারেন ওই মেয়েটি কেন আত্মহত্যা করেছিল? সে অনেক আগের কথা, সে অনেক দুঃখের কথা। মেয়েটির নাম ছিল পারুল। ও ছিল আমার মামাতো ভাইয়ের একমাত্র মেয়ে। তবে সংসার জীবনেও মোটেও সুখী ছিল না, কারণ ও ছিল নিঃসন্তান। তাই শ্বশুর বাড়ি থেকে ওকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর একসময় মনের কষ্টে ওই পুকুরে গিয়ে মেয়েটি আত্মহত্যা করে। তারপর যতদূর শুনেছিলাম, পারুলের স্বামী আর একটা বিয়ে করেছিল। তবে সে ঘরেও কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তার মানে সমস্যা পারুলের ছিল না, সমস্যা ছিল ওই স্বামীর। নির্দোষ মেয়েটি অকারণেই আত্মহত্যা করে বসল। মানুষের মৃত্যুর পর তার আত্মা শরীর থেকে আলাদা হয়ে যায়। যেহেতু তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেজন্য তার আত্মা ওই জায়গাটিতেই বন্দী হয়ে পড়ে আছে। হয়তো ওখানেই ওই নারিকেলের গাছটি কেটে পুকুরটি ভরাট করে দিলে জায়গাটির দোষও কেটে যেতে পারে। তা বাবা, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু তো আমাদের একার পক্ষে সম্ভব নয় যে আমি সবাইকে একত্রিত হতে হবে। শোন, তুই যেহেতু বললি, তখন আমি বাবাকে বলে গ্রামের সবার সাথে আলোচনা করে দেখি কিছু করতে পারি কিনা। আমার মনে হয় পুকুরটা ভরাট করে দিলে মেয়েটির আত্মা ওখান থেকে মুক্তি পেতে পারে। অকারণেই সে ওখানে বন্দী হয়ে পড়ে থাকছে আর কষ্টও পাচ্ছে। অফিসের ছুটি শেষ হওয়াতে 2-1 দিনের মধ্যে আমি শহরে চলে আসি। চঞ্চলের কাছে খোঁজ নিয়ে জেনেছি গ্রামের সবাই একত্রিত হয়ে ওই নারিকেল গাছটি কেটে পুকুরটি ভরাট করে দিয়েছিল। তারপর থেকে আর কখনোই পারুকে দেখা যায়নি। ধীরে ধীরে গ্রামবাসীরা বুঝতে পারে জায়গাটির দোষ কেটে গিয়েছে, সেই সাথে পারুলের আত্মাও মুক্তি পেয়েছে। হয়তো সময় করে আবারও কোনো একদিন এই গ্রামে ঘুরতে আসবো।
এ রে, এখন কি হবে?